আমি প্রথমেই এই শ্রোতার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হালিমা। আপনার নাম হালিমা, পুরো নামটা জানতে চাই। মুসাম্মাদ হালিমা। মুসাম্মাদ হালিমা। আর কোনো নাম আছে? আর কোনো নাম নেই। আচ্ছা, সবাই আপনাকে হালিমা নামে ডাকে নাকি অন্য কোনো? হালিমা নামে ডাকে। আচ্ছা, আমরা হেলোইন 920 বেসিক কিছু নিয়ম ফলো করি, লাইক আপনার বয়স, আপনি কোথায় থাকেন, কোথায় বড় হয়েছেন, এগুলো একটু জানতে চাই। বয়সটা কত? আমার বয়স 27 বছর। এই মুহূর্তে 27 বছর। থাকছেন কোথায়? মিরাজনগর। মিরাজনগরে আপনি থাকছেন। ওকে, মিরাজনগরটা কি ঢাকার মধ্যেই? হ্যাঁ। আমার কি মানে খুব একটা জানা নেই, আমি এই এলাকা সম্পর্কে তেমন একটা জানি না। যাত্রাবাড়ির পরেই সোনিয়াকড়া রায়েরবাগ, তারপর মিরাজনগর। আচ্ছা, এমনিতে আপনি আপনার জন্ম জেলা কোনটি? আমার জন্ম খাগড়াছড়িতে, দেশের বাড়ি বিক্রমপুর। দেশের বাড়ি বিক্রমপুর, জন্ম হয়েছে খাগড়াছড়িতে। হ্যাঁ। আচ্ছা, মানে খাগড়াছড়িতে কি ছোটবেলা কেটেছে? ছোটবেলা 5-6 বছর বয়স ওখানে আমি থাকি, তারপরে আমার শৈশবটা ঢাকা শহরে, তারপরে আমি বড় হওয়া। একটু জানি যে আপনার বাবা কি করেন বা করতেন? আমার বাবা বিকাপুরে ছিল, তারপর ব্যবসার কারণে তার সিলভারের ব্যবসা ছিল, এটার জন্য সে খাগড়াছড়ি চলে যায়। আচ্ছা, সিলভারের ব্যবসা ছিল তার, সে সিলভার ব্যবসা করত। উনি কি বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। ফাইন, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প, একেবারে শৈশব থেকে শুরু করতে চাই। ছোটবেলায় আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয় তখন আমি দেখি যে আমি খাগড়াছড়ি, তখন আমার 6 বছর বয়স। আমার মা নাই, সৎ মা ছিল ঘরে। আমরা 2 ভাই, কিন্তু জানতাম একটা বোন আছে আমার, বড় বোন। সেটা কোথা থাকে? ঢাকা। মানুষের তো শুনতাম, তখন একটু জ্ঞান বুদ্ধি আমার আসতেছে। আমি জানলাম যে বড় বোন ঢাকা থাকে। আশেপাশে মানুষ আমার বলতো যে তোমার তো একটা বোন আছে। তো আমার একটা কথা বলি ভাইয়া, ওই দিন আমার সবাই কালাবুড়ি বলে নাম ডাকতো। মানে আপনাকে ডাকতো কালাবুড়ি? হ্যাঁ। মানে এটা বলতো কেন, আমি কালোর মধ্যে নাকি খুব মায়াবী ছিলাম, এই জন্য আর কি কালোবুড়ি বলে ডাকতো আমার মা। এটা মা ডাকতো আর কি, মা নামটা রেখে গেছে। তো মা মারা যায় আমার 15 মাস বয়সে। আমার ছোট মা আমাদেরকে খুব অবহেলা করতো প্রচুর পরিমাণ। আমি যখন জানলাম যে আমার একটা বোন আছে, তখন তার অত্যাচারে একদিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই। কি ধরনের অত্যাচার করতো? সব দিক দিয়ে কষ্ট দিত। আমার 2টা ভাইরে খুব মারতো। বাবা কোনোদিন এগুলো দেখতো না, সে সারাদিন পরে এসে দেখতো যে আমাদের ভালোই দিন কাটতেছে, কোনো সমস্যা নেই আমাদের। বাবাকে বলতেন না এগুলো? না, কখনো না, কারণ বললেই তো মায়ের খেতে হবে আবার। তখন আমি খুব ছোট, তো জানতাম একটা বোন আছে। তো আমি একদিন মায়ের কষ্টে ঘর থেকে বাইরে হয়ে যাই, অনেক দূরে। আমি অনেক দূরে পলায় চলে যেতেছি। তো হঠাৎ করে ওইখানে এক লোক আমাকে দেখে বলে, তুমি কই যাও বুড়ি, কই যাও? আমি বলতেছি আমি আমার বুবুর কাছে যাব। ওই দেশে বোনকে বুবু বলে। না না, তুমি হারা যাবে, চলো। তাই না, আমার ভাইয়ের সাথে দেখা হয়, ফুরাদের সাথে। তো ফুরাদের হাতে দেখ নেই, ফুরাদ তো চলে যেতেছে, কই জানো, বুবুর কাছে যাবো, লয়ে যাও। ভাই আমার টাইনা বাসা আনছে, আমি জানি এখন ধরতে পারলে আমার আবার মারবো। তখন আমি ভাইয়ের হাতে অনেক জোরে কামড় দিই। তো ছোট মা মারে, আবার কেউ দেখতো না, সেদিন মারতো, এমন ভাবে মারতো গলায় পাড়া দিয়ে। খুব শৈশবটা অনেক অনেক আগের, কিন্তু স্মৃতি এতটাই বেশি বিদগ্ধ। হয়তো অনেকেই সৎমার ঘরে অনেক সুন্দরভাবে বড় হয়েছেন, এবং কেউ কেউ হয়তো বা এরকমও আছেন যারা হয়তো ওকে অনুভব করতে পারেন যে আসলে সৎমার যে যন্ত্রণাটা সেটা কতটা কষ্টের। এবং আমরা বিশ্বাস করি অনেক সৎমাই শুনছেন আজকের এই রেডিওর অনুষ্ঠানটা। তাদেরকে আমরা অনুরোধ করব যে যদি আপনি কখনো এই সৎমায়ের জায়গায় নিজেকে খুঁজে পান, তাহলে এই সন্তানদের যে কষ্টটা সেটা একটু অন্তর্দে অনুভব করার চেষ্টা করবেন, এবং এরা যে কতটুকু পরিমাণ ঘৃণা করে আপনাকে, এটা একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। বলুন, আপনি বলুন। তারপর মারতো, অনেক অত্যাচার করতো। তো একদিন গলায় পাড়া দিয়ে গালের চামড়াগুলো টেনে টেনে মারতো। তো আব্বা এসে দেখতো গালগুলো খুব কালো হয়েছে তোমার, দেখে বলতো, মা তোমার এগুলো কালো কেন? এই একটু সিনোসিলে দেশে কাটাই দিত, কোনোদিন বলতাম না। আর বাবার সামনে খুব আদরে রাখতো। বাবা চলে গেলে নির্যাতন করতো, যেটা সত্য কথা সেটা আমি বলতেছি, হয়তো তারা শুনলে কষ্ট পেতে পারে, কিন্তু এটা স্বীকার করবে তারা যে এটা সত্য, এবং আশেপাশে সবাই জানে এটা। তো যাই হোক, লাখো শুক্রিয়া জানাই মাদের প্রতি, কিন্তু মা যে এরকম হইতো সেটা আমি কখনো জানতাম না, কারণ আমি জানতাম এটাই বুঝি মা। এমনকি আমি তার বুকের দুধ চুরি করে খাই, আমি তো জানি না মার দুধ কেমন হয়। তো আমি একদিন দেখছি আমার একটা ছোট ভাইরে সে দুধ খাওয়াইতেছে, তা আমি তার টান্দা সরাই আমি দুধের স্বাদ দেখছি তার কেমন লাগে। এরকম একটা মানে মায়া পাওয়া, ভালোবাসা পাওয়া, মায়ের প্রতি যে একটা মমতা, এটা আমার ভিতরে সবসময় কাজ করতো। তাদেরকে খুব আদর করতো দেখতাম, কিন্তু বাবার সামনে আদর করতো, বাবা চলে গেলে আর আদর করতো না। খুব ভালো লাগতো, সারাক্ষণ কাজের মধ্যে রাখতো। আর ও দেশের মরিচ, ধান্য মরিচ আছে না, ওগুলা খালি বলতো এগুলা বাইটে নিয়ে আসো, ওই বাড়তাম। আমার ভাইরে দিয়ে গরু চড়াইতে দিত, যাও গরু চড়াই নিয়ে আয়। পড়ালেখা করতে দিত না,
আবার খুব মারতো। আর ছোটবেলা তো সবাই একটা অভ্যাস থাকে প্রস্রাব করে বিছানায়, তো আমার এই অভ্যাসটা ছিল। তা আমার ভাইয়ের দেহগুলো ধোয়াইতো, আমাদের ধোয়াইতো, মুঠি ভরে লবণ প্রস্রাবের মধ্যে দিয়ে খাওয়াইতো আমাদের, বলতো এটি সবটি খাবি। প্রচুর কষ্ট হইতো, আমরা খাইতাম। এগুলো কেন করতো? এগুলা করলে নাকি প্রস্রাব আর করে নাই ভয়ে। মানে বিছানায় রাতের বেলা যে ঘুমের মধ্যে যে জিনিসটা- পুরা এক মুঠ লবণ খাওয়াইতো। এবং এটা ও যেটা বললো এটা অনেকেই বিশ্বাস করতে পারবেন না, বাট দিস ইজ ট্রু। এটা করা হয় বাচ্চাদেরকে অনেক সময়, এগুলো এক ধরনের কুসংস্কার, যে যাতে রাতের বেলা বিছানা নষ্ট না করে সে কারণে এই কাজগুলো করা হয়। ওকে, হ্যাঁ বলুন। বাবা একদিন বাসায় এসে দেখে যে আমি প্রচুর কান্নাকাটি করি, কিন্তু জানতে পারি না। কিন্তু আশেপাশের মানুষ বলে তোমার মেয়ের তো মারে, তুমি মেয়েটারে বাঁচাও। তো বাবা একদিন চুপ করে, বেশি দূরে যায় না, আশেপাশে থাকে, এসে দেখে যে আমার প্রচুর মারতেছে। এত মারে যে গলায় পাড়াটা দাঁড়ায় আছে, এর মধ্যে আমার বাবা এসে দেখে ফেলায়। দেখে তার ঢাকাটা সরাই, তুমি এটা কি করতেছো, নিষ্পাপ একটা বাচ্চারা তুমি মারতেছো। তো উনি নানান ধরনের বাহানা দেখালো, এটা করে না সেটা করে না, এই ওছিল ওইছিল, নানান ধরনের দেখায়। তখন বাবা কি করে, আমাকে নিয়ে আমার বোনের কাছে এসে পড়বে ঢাকা। তো বাবার সাথে সাথে আমাকে একটা জামা পরায়, আমার ছোট ভাই তহিদ, আমার বড়ি, দুনো ভাই। তো ওরা বলে চল আমরা তোদের ঢাকা দিয়ে আসুন, তারা এখানে আর থাকা লাগবো না, চল বহুত হইছে। পরে রেডিমেডি করে নিয়ে আসলো। এর আগে ঘটনা হলো, আমার বোন যখন এখানে ছিল, এখান থেকে যাওয়ার ঘটনা হলো, আমার বোন অনেক অত্যাচার পায় এই সংসারে। বড় বোন মানে যাকে আপনি বুবু বলছেন? হ্যাঁ, আকলিমা। যখন তার 12-13 বছর বয়স, তখন আমার মা মারা যায়। আচ্ছা, মারা যাওয়ার পরে আমার 3 ভাই বোনকে আমার বোন লালন করে। এদিকদা সৎমার জ্বালা, এদিকদা না খাওয়ার জ্বালা, এদিকদা অভাব, এদিকদা সব দিকে অবহেলা। তো চিন্তা করেন যে ভাই বোন শেষ করে দিই, মানে মনের কষ্টে সে কি করে, কিসের তেজন একটা বিষয় না, গোলায় সবাই খায়, আমি মরে যাবো। তো আমার কুলে নিয়ে আদর উদর করে কান্নাকাটি করে 20 টাকা আমার সামনে আনে, খাওয়ানোর জন্য আমি লাত্তিতে ফালাই দিই। ছোট ছিলাম, বুঝতাম না। ফালা দেওয়ার পর আফা আমার পেঁচাদের অনেক চিৎকার করে, সংগ্রাম করুম তোমাদের নিয়ে, আমি তোমাদের নিয়ে বাঁচবো। তখন আমাদের ওই অবস্থা ফেলাই দেয়, সে ঢাকায় এসে পড়ে। ঢাকায় এসে আমার ফুপুর কাছে কাজ করে, সে কালীগঞ্জে আমার ফুপু থাকতো, বড় ফুপু। ফুপুর বাড়িতে আমার বোন এসে থাকে এবং ওখানে কাজ করে। তো এদিকে তো আমরা এত ঘটনা তো সময় আমি জানি না, আমি তো জানি পরে। তো যখন আমার বাবার রওনা দিল আমাদের নিয়ে, যে চলো তোমাদের নিয়ে যাই, ঢাকা আসলাম। আসার পরে দেখলাম যে আপুর বিয়ে হয়েছে। তো আপু বিয়ে করে কেন, আপুর একটা উদ্দেশ্য, যে আমার যে যন্ত্রণা পাই আমি এখান থেকে আসছি, আমার 3টা ভাই বোন আমি বিষ খাই মেরে ফেলতে চেয়েছি, সেই ভাই বোনদের নামের আমি যুদ্ধ করে তাদের বাঁচানোর জন্য ঢাকা শহরে আসছি, তাদের বাঁচানোর জন্য আমার কিছু একটা করার দরকার। তো আপা চিন্তা করলো যে আমি যদি একটা আনমেয়ের ছেলের বিয়ে করি, সে আমার ভাই বোন দেখবো না, আর যদি একটা বয়স্ক বা বউ মরে গেছে এরকম একটা লোকের বিয়ে করি, তাহলে মনে হয় ভাই বোন দেখবো। তো ফুপুর বাড়িতে কাজ করতো। তো একদিন এক লোক আমার ফুপুর বাড়িতে ভাত খেতে আসে। আপুর দেখে খুব পছন্দ করে কয় তোমার আমি বিয়ে করতে চাই, বিয়ে করবো আমারে। আপা খুব লজ্জা পেত, ফুপু রাজি হয়নি, ফুপু বিয়ে দিতে চায় না। তা আপা বিয়ে করে, একটা সত্য নেয় দুলাভাইয়ের সাথে, যে দেখেন আপনি আমাকে বিয়ে করতে চান, ঠিক আছে, আমার 3টা ভাই বোন যদি আপনি পালেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। আপা বলে যে আপনি তো বউ আছে, কয় না আমার বউ পাগল, আমার 2টা ছেলে মেয়ে আছে, বউ যেহেতু পাগল আমার একটা মানুষ দরকার, আর তোমার 3টা ভাই বোন যেহেতু আছে আমি শুনছি, আমি ওদের পালবো, প্রস্তাবটা ফালায়ও না, এটা বলে। তা আপা না করে দেয়। আপা ওইদিকে আর কি এখন কাজ কাম করে, চিন্তা করে না আমার ভাই বোন তো দিদা অবহেলা আছে, যেভাবে হোক আমার এটা রাজি হইতে হইব। তো ভালো ভালো জায়গাতে সম্বন্ধ হয়, কিন্তু আপা এগুলা অ্যাকসেপ্ট করে না। বিয়ে হয় তার সাথে, বিয়ে হওয়ার পর মানে ভদ্রলোক বউ থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে? হ্যাঁ, বলে যে তার ওয়াইফ পাগল, আচ্ছা, আর 2টা বাচ্চা আছে, তাদের দেখাশোনা করার জন্য তার। এটা কি আপনার বোন তখন খোঁজ নিয়েছিল, বা এটা কি নিশ্চিত ছিল? কিভাবে নেবে, আমার আপু এমন সাদা সিধা ছিল যে দুনিয়া সম্পর্কে তার কোনো নেই। তখন রক্ষা করার দরকার ছিল তার ভাই বোন, আর কিছু চিন্তা করেনি, তার লাইফের চিন্তা সে করেনি। সে বলার পর দুলাভাই বলে আমি তোমাকে এখানে সবকিছু করে দিব, তুমি তোমার ভাই বোনদের মানুষ করবা, আর আমি তাদের দায়িত্ব নিলাম। তো আমার আপু ফুপুর উপর অনেক কষ্ট নিয়ে রাজি হয়। তো ওইদিকে বড় ভাই আর মানে আমার আপা ছোট যে ভাইটা, ও থাকে আপার কাছে, ওখানে থাকে ফুপুর বাড়িতে, আর আমার আপা আর আমি, আমার ওই ভাইটা তহিদ, ও থাকি খারগাছড়ি। ওই সময় আমাদের ওই অবস্থা হইতেছে। তো যাই হোক, এদিকে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর আমার আপু ঘর ভাড়া কিভাবে নেয় এগুলো জানতো না। তো মানুষের বারিন্দায় এক হিসেবে তারা শুইতো। তো আমার ফুবু আবার বুদ্ধি করে ঘর লয় না দেখে বলতো যে এটা পাই না, ওদের শরীরে ফিকা মারো। তো আর এক করতে নির্যাতন করতে পেবে। তো দুলাভাই টাকা ছিল অনেক, কিন্তু ঘর নিতে পারতো না।
তারপরে ঘর নিল, নেওয়ার পরে আস্তে তারা সংসার গোছালো। এর মধ্যে বাবা আমার নিয়ে আসে, ওই যে মা মারতে দেখে তখন নিয়ে আসে। তা আমি আমার আপারে পাওয়ার পর ওই যেটা ভয় আসছে আমার ভিতরে, ওইখানে যেটা নির্যাতনের, আপারে পাওয়ার পর আপার আঁচল আর ছাই না, মানে আপা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমি যেখানে যাবো, টয়লেটে গেলেও আমি তার ভিতরে ঢুকাইনি, যে হারায় যদি যায় আবার। দুলাভাই খুবই আদর করে আমাদের সন্তান, যেভাবে পালে ওইভাবে আদর করে প্রচুর। হঠাৎ একদিন আপা শুনতে পায় তার ওয়াইফ আছে। সে পাগল না? না, সে আসে আপার বাড়িতে, আসার পর অনেক খারাপ ব্যবহার করে। কয়দিন পরে শুনে আবার একটা বউ আছে, মানে আরো একটা বউ আছে? হ্যাঁ, আরো একটা বউ আছে। সেটাও শুনে তো আপা অবাক। আপা আবার একটা জিনিস ভাবে, আমার ভাই বোন তো সুন্দরভাবে পালতেছে, তার অর্থ দিক দেওয়া, টাকা পয়সা দিক দেওয়া ভালোই ব্যয় করতেছে আমাদের প্রতি। থাক, আমার ভাই বোন যদি মানুষ হয়, আমার আর কিছু দরকার নেই, এদের উপরেই আমার জীবনটা চলুক। তো যাই হোক, দুলাভাই ব্যবসা বাণিজ্য করতে আস্তে আস্তে অনেক টাকা পয়সার মালিক হলো, আস্তে আস্তে দিন ঘুরলো। তখন আমাকে যদি কোনো স্কুলে ভর্তি করে, তো দুলাভাই একটু হিংসা ভাবে নিত। ওই কি করতো, এমন দূরে যায় বাসা নিত জানে আমি স্কুলে আর না আসতে পারি। আবার যখন ওখানে ভর্তি করে, তা আবার এমন দূরে যায় বাসা নিত জানা আমি স্কুলে না আসতে পারি। আপনাকে স্কুলে পড়া কেটে চাইতো না? পড়তে দিত না আমাকে দুলাভাই। হ্যাঁ। কেন? মানে এটা হিংসা কাজ করতো কেমন জানো, মানে এটা কেমন জানো, সে এই খুব ভালোবাসে, আবার এই সে কেমন জানো। আচ্ছা আচ্ছা। একদিন তার ওয়াইফ এসে ঘর ভর্তি মাল সামানা থাকে আমার বোনের, সব নিয়ে যায়, নিয়ে পুরো পাখার মধ্যে দিয়ে যায় আমাদের। দেখতাম প্রচুর কানতো আমার বোন। সেদিন কানলে আমার বোন, আমি অসহায়ের মতো তাকে দেখতাম, ভাবতাম যদি বড় হয়ে আমার বোনের কষ্ট আমি হইতে দিব না কোনোদিন। তো একদম ঘরে কিছুই থাকতো না। তো দুলাভাই আবার 2-3 দিন পর আবার সব নিয়ে আসতো। তো আবার বাচ্চা কাচ্চা হইতো না, অনেক বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে পাইলা বড় করতেছে। তো দেখা গেছে একদিন বাসা নিছে, তখন আমি বয়স 11 কি বা 12। তো একটা এলাকার একটা ছিল, আমাকে দেখে ছেলেটা ডাইরেক্ট অফার দেয়, আমি তোমার পছন্দ করি হালিমা, তুমি আমার প্রস্তাবে রাজি? আমি আস্তে করে আইসা পড়ি, যেখানে কিছু বলার নাই। আমি খুব মানে বাইরের সমাজটাকে আমি খুব ভয় পেতাম। তো এর মধ্যে আমাদের বাসার ফুয়াতো ভাই আসা যাওয়া করতো, তার জন্য মেয়েটি দেখতেছে। তো এর মা আবার আমাকে দেখে পছন্দ করে আপনার কাছে প্রস্তাব জানায় যে আমি তোর বোনটারে পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, আমি নিতে চাই আমার ছেলের। তো আমার আপু কয়, তোমার ছেলের তো বয়স ওর থেকে অনেক পার্থক্য, তো কিভাবে হয়? আপা আবার যার জন্য প্রস্তাব দিয়েছে তারাও খুব পছন্দ করতো, ভালো জানতো যে না আমার বোনের যদি এরম একটা ছেলের সাথে বিয়ে হয় খুব ভালো। এদিক দিয়ে আবার ওই যে এলাকার মধ্যে যে ছেলেটা, ও আবার আমার খুব জ্বালাতন করতেছে। তারপর যেতেছে এদিক দিয়ে আবার দুলাভাই প্রতিদিন ঝগড়া করে ঘরের মধ্যে আমার জন্য। ঝগড়া করে কেন, যে ওই যে সতীন, মানে ওনার ওই 2 ফ্যামিলি আছে, মানে আমার দুলাভাই এমন একটা মানুষ যে তারা শক্ত করে মুঠি করে ধরবে, তার কাছে সে ধরা দিবে। আর যে তারা মানে আদর করবে একেবারে খুব ভালো দামে, তার মূল্যায়ন সে দেবে না। তো এইভাবে দিন গেল। তো আমাদের দুঃসম্পর্কের ফুপু হয়। তো উনি যখন প্রস্তাবটা দিল যে আমি আমার ছেলের লেগে ওরা নিতে চাই, তারপর বলতেছে ঠিক আছে। তো ওনারা আবার যৌতুক দাবি করে। তো যে যৌতুক দাবি করে, আমার আপু বলে আমার বোনকে এত বড় হয়ে গেছে যে আমি বিয়ে দেবো, এত টাকা দেওয়া দরকার নেই। তো যে ছেলেটার লোক প্রস্তাব দেয়, উনি আবার আমার যথেষ্ট পছন্দ করে ফেলায়, আসা যাওয়ার মধ্যে দেখে খুব পছন্দ করে। এদিক দিয়ে আবার একটা ছেলে ডিস্টার্ব করে, কোন দিন কোন ঘর ক্ষতি হয়ে যায়, বোনের উপরে একটা ঝড় আসবো, দেখা যাবে আরো অশান্তি। তা পা এদিক দিয়ে প্রস্তাব যখন শোনার পর তো ওরা যৌতুক দাবি করে। তো এখন যে আমাদের বাসা আসা যাওয়া করতো, যে আমাকে পছন্দ করে, উনি বলে যে যৌতুক আমি চাই না, আমি ওরাই চাই। এই ভদ্রলোকের নাম কি ছিল? আব্দুল লতিফ। আব্দুল লতিফ ছিল। সে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়? হ্যাঁ, সম্পর্কের ফুফাতো ভাই হয় আর কি। তো উনি বলে যে আমি যৌতুক চাই না, আমি এটা সুন্দর মনে একটা মানুষ চাই। আর এটা ওর মধ্যে দেখছি, ও ছোট একটা মেয়ে হলো, মানে ওর ভিতরে ওটা অসহায়, ওর মা নাই, তখন বাবা আছে আমার। ওকে, আব্দুল লতিফ সে আসলে আপনাকে চাইছিল, কিন্তু কোনো যৌতুক চাচ্ছিল না। বলুন তারপর। তো উনি, ওনার মা যৌতুক ছাড়া বিয়ে করাবে না। অনেক জায়গায় মেয়েটে দেখে, কিন্তু ওই মেয়েগুলো উনি ভাঙায় দেয়। যারাই দেখাইতে নেয় সে যায়, গেলে বলে কি আমার বাচ্চা আছে, বউ আছে, এরকম বললে তার কেউ বিয়ে করবে না। তো ওনার লাইফ অনেক বন্ধু বান্ধব ছিল বা বান্ধবী ছিল, উনি সবকিছু ছেড়ে মনে হইতেছে যে আমাকে তার দরকার, এমন কিছু সে ভাবলো। তো উনি আমাকে ঘরেতে তো ব্যয় করতে পারে না, বা আমার মন থেকে কোনো কথা জানতে পারে না, কারণ আমি বয়স ওরকম না, ছোট। আমার আপুর সাথে আবার তার ফ্রেন্ডশিপের মতো চলাফেরা, বড় বোনের সাথে বন্ধুর মতোই, মানে ছোট ভাইয়ের মতোই খুব আদর করে আমার আপু, ভালো জানে। তা আমার আপুরে বলে যে আপা আমি একটা ছবি দেখবো, ছবিটা খুবই দুঃখের ছবি, আমি ওরা দেখাবো, লাইফ সম্পর্কে অনেক কিছু জানা যাবে, ওরা আমি নিতে চাই, তুমি একটু যাইতে দিবা? তারপর বলে আমার এত একটু বোন, ও না না ওই সব দরকার নাই, দেখ রে উড়ান্ত বয়স, তোর সাথে দিলে একটা কলঙ্ক হইব। তো বলে না আপা, আমার অনেক বন্ধু বান্ধব যাইতেছে, এখানে আমি ওরা না আনলে আমি যেতে পারবো না, প্লিজ। এখানে মানে অনেক অনুরোধ করে, পায়াতে ধরে। তারপর বলে দেখ রে এটা সম্ভব না,
মানে দুজনের মধ্যে খুব রাগারাগি হয়ে যায়। তো বলে যে তুই কি করাইতে চাস, আমার বউ আমি নিমু, মানে রাগ করে বলতেছে ও তো আমার বউ, আগে পরে আমার বউ হইব, আপাকে একটা কথা হলো। তো আপা এর থেকে আর ছুটতে পারতেছে না, খুব মানে বিরক্ত। তো একমতে আপা রাজি হয়। তো উনি বলে দেখ আমি এটা সাদা কাগজ নিবো, সাদা কাগজটা সুন্দর আমি গুছাই দেবো, তুই একটা কালি আঁচড় পড়বে না। ওরা তক্ক করে, আমি খালি নির্বাক হয়ে তাকাই থাকতাম, এসব কিছু বুঝতাম না। তো যাই হোক সকালবেলা উঠলাম, আমি আমার আপা গোসল করাইলো, গোসল করানোর পরে আমি ঘুমাই গেলাম। হঠাৎ করে দেখি যে এত সুন্দর গ্রান ঘরের ভিতরে, চোখ মেলে দেখি যে সে আব্দুল লতিফ বসে আছে, আমাদের তাকায় আছে, চোখগুলো আর খুব লাল, মানে কান্নাকাটি করছে। তো উনি ডায়েরি পড়ছে, লাইফের সবকিছু বাদ দিয়ে সে কোরআন শিব ধরবে, মানে কোরআন শিবটা তাদের কাছে অনেক বড় কিছু তখন, কিন্তু আমার কাছে তখন ওই সময় আমি কিছুই বুঝি না। তা আমাকে কোরআন শিব ধরাইলো। আমার আপু কান্না করতেছে দেখলাম, সেও কান্না করতেছে, তারা ধরাইলো। সে বলল যে আমি হালিমনের দায়িত্ব নিলাম, আজ থেকে সে আমার স্ত্রী, আর আমি জীবনে যতদিন বাঁচবো সেই আমার স্ত্রী থাকবো, তার ছাড়া আমি আর কারো বিয়ে করব না, এটা সে বলে। আমার আবার বলতে বলে যা যা, আমি তা বলি। আমার বলতে বলে যে তোমার জীবনে একজনই, আর তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি ওর এই স্বামী বলে গ্রহণ করলা, বলো। আমি এবার ওদের সাথে সাথে বললাম, কিন্তু এটা যে অনেক বড় মূল্য এটা আমি তখন জানি না। প্রথম কথা হচ্ছে যে আমি যদি রিলিজিয়নের জায়গাটা থেকে বলি, ধর্মের জায়গা থেকে বলি, তাহলে এটা পুরোপুরি অন্যায়। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে কোনো ধরনের কোনো শপথ করার কথা কোথাও বলা হয়নি, এবং করলে এটা অপরাধ হবে, গুনাহ হবে। আর বিয়ে পড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমাদের ধর্মে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই পদ্ধতি বাদ দিয়ে অল্টারনেটিভ কোনো কিছুর কথা বলাও হয়নি, সুতরাং এটা করার কোনো নিয়ম নাই। কিন্তু অনেকেই আমরা বিশ্বাস পাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফের উপরে হাত রেখে ধরনের শপথ করে থাকি, যেটা কবিরা গুনাহ এবং অন্যায়। এ ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন না, এবং এটা যারা করেন সামাজিকভাবে বা পারিবারিকভাবে যেটাই করুন না কেন, নিজেকে সত্য প্রমাণ করার জন্য করেন। অনেক সময় দেখা যায় নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য করেন, অনেকে বিভিন্ন ওয়াদা নেওয়ার জন্য করেন। এটা কিন্তু ভয়াবহ রকমের অপরাধ। এবং আপনারা যারা ইমাম আছেন, যারা ধর্ম বিষয়ে পড়াশোনা করেন, তাদের কাছ থেকে জানবেন এটা। যদিও আমি স্কলার নই বিষয়ে, কিন্তু এই ধরনের কাজ করা অন্যায়, এবং এই ধরনের কাজ আপনারা করবেন না। এই ধরনের কাজ করে ওয়াদা করলে আল্লাহ অবশ্যই অনেক বেশি বেজার হন। আমরা শুধুমাত্র প্রচার করছি এই কারণে যে ওনার জীবনের গল্পে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এভাবেই ঘটে গেছে সেই জন্য। কিন্তু আমরা অনুকরণের জায়গা থেকে অবশ্যই আপনাকে নিরুৎসাহিত করতে চাই, এমন কাজ দয়া করে করবেন না, এবং কেউ যদি করে তাকে আপনি অবশ্যই নিরুৎসাহিত করবেন। বলুন তারপর। তো আমাকে রেডি করে দেয়, আমি রেডি হয়ে বের হই, মানে নাসর বান্দা সে আমাকে নেবেই। তো আসলাম, টাইটানিক ছবি যখন দেখতে যাব, ঢুকতেছি। জীবনে প্রথম হলে ঢোকা? ছোটবেলা আপু দুলাভাইয়ের সাথে যাওয়া হয়েছে ছোট থাকতে। যখন এই ছবিটা দেখতে যাব, আমি জানি না ছবিটার কাহিনী আর কি হইতে পারে। হলের ভিতরে যখন ঢুকবো, তখন যে পুলিশরা বলে এতটুকু একটু মেয়ে, বলে এই ছবি কি এই ছবি দেখতে আসছে। আমি কি এই কথা কই কেন, কত ছবি তো দেখলাম, এই কথা তো শুনি না। খুব ভয় পেয়ে গেলাম। তো সে আবার মানে মিটি করে হাইসে লয়ে গেল আমারে। তো ওনার বন্ধু বান্ধব তো কেউই দেখি না, শুধু আমি। তো ছবির প্রথম অংশ দেখার পর আমি পুরো চোখ বুঝে ফেলছি, ওর পরে আমি আর চোখ মেলি না। ছবি শেষ আমার পুরা, তো আমি তার মনে হইতেছে খুব ভয় লাগতেছে আমার। তো আসার সময় সে আমার বলে যে হালিমন তুমি কি ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, তুমি কিন্তু আমার স্ত্রী। বাসা আসার আগে জানি দুলাভাই তখন বাসা ছিল না, এখন দুলাভাই বাসা আসার সময় হয়েছে। তো উনি আবার বলে যে এখন তো দুলাভাই এসে পড়ছে, চলো আমাদের বাসা তোমার নিয়ে যাই। আচ্ছা। তো নিয়ে আসলো ওনাদের বাসায়। ওনাদের বাসায় আনার পর ওনার মা তো মাথা খারাপ, এই যৌতুকের আগে মেয়েটা ঘরে এসে পড়ছে। তো উনি আমার বলতেছে যে হালিমন আমার মার মন জোগায় একটু কাজ করো। তা আমি এসব কিছুই বুঝি না, আমি তখন খুবই নার্ভাস, কখনো আমার বোনের কাছে যাবো। তো রাত্রে ছিলাম। যাই হোক, এর মধ্যে ওনার মা যায় আমার আপার বাসাতে, যায় দেখে যে প্রচুর ঝগড়া দুলাভাই আর আপার। ওই যে একজন এসে দুলাভাইয়ের কাছে লাগাই দেয় যে তোমার শালির তো বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি যে এত বছর কি করলা, তো মূল্য এলো না। তো দুলাভাইকে এতটুকু শালি আমার বিয়ে দিয়ে দিল। দুলাভাইয়ের ইচ্ছা ছিল দেশে বিয়ে দিবে, তার কুমিল্লাতে। তো পরে এদিন আমার মানে ওনার মা, লতিফের মা আসে, এসে চিল্লান্দা বলে এই মেয়ে বিয়ে করাবে এক্ষণে। এর মধ্যে লতিফের বোন আবার সবসময় বিদেশ থাকে, উনি আবার ওই সময় ছিল পাশে কোথাও যেন বাসা নিয়ে আসছিল। তো উনি আসছে, এসে বলে কি বলেন মা, এতদিনের আশা আপনি নষ্ট করবেন, এখনই বিয়ে পড়াই দিবেন, এটা কথা হইলো নাকি, বাদ দেন, এই লতিফ তুই ওরা দিয়ে। তা আমি তো এটা মানে আমি এটা কিছুই বুঝতেছি না। তো উনি কি করে আমাকে নদীর ব্যাপার আমার ওই যে ফুপুর বাড়ি দিয়ে যায়, যে ফুপুর বাড়িতে আমার আপুর বিয়ে হয় আমার দুলাভাইয়ের সাথে, যেখানে উনি থাকতেন, কাজ করতো। তো ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পরে ওইখানে আমাকে রেখে এসে পড়ে। তো মাগরিবের আজান দিলে আমি একটা অভ্যাস ছিল কি, আমি মোনাজাত করতাম। তো আমি আল্লাহর কাছে খালি বলতাম যে আল্লাহ আমার বোন জীবন বড় কষ্ট করতেছে, আমিও এইভাবে আছি, আমি ডালে খালে আমার কোনো ই নেই, আল্লাহ তুমি এমন একটা জীবনের সাথে আমাকে মিলাই দেবা যার সাথে আমার জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি। তো লতিফ যখন আমার কাছে দেখা করতে আসতো, তখন অনেক দিকে ওর বোন আটকে ফেলাইতো রে,
মানে 4-5 জন লোক লাগায় রাখছে আমার কাছে যে না আসতে পারে। আচ্ছা। তো লতিফ যাই হোক যৌতুকের জন্য পাগল না, আমাকে বিয়ে করার জন্য সে প্রচুর পাগল ছিল। যেভাবে ওর জীবনে আমি কলঙ্ক দিচ্ছি এইভাবে আমার দিয়ে তো এটা হইতেছে, এখন ওর দুলাভাই গ্যাঞ্জাম করতেছে যাক আমি ওরে বিয়ে করবো, আর এই মেয়েটা আমার ঘরে নিতে হবে, ওটা এতিম মেয়ে। তো উনি চুরি টুরি করে আসতো, এমনকি জুতার বাড়ি মায়ের যত রকমের আছে ও খাইতো। ওর বোন খুব পাজি ছিল, মা এবং বোন প্রচুর অত্যাচার করতো ওনার প্রতি। তো উনি দোকানের মধ্যে 4-5 জন কর্মচারী রাখতো, তো সে কি করতো, কর্মচারীরা খুব ভালোবাসতো ওরে। তো ওনাদের পোড়ায় পাড়ায় আইসা পড়তো, ঝড় তুফানে নদী পাড়ায়, বুড়িগঙ্গা নদী, কালীগঞ্জ ওই পাড়ে যেতে গেলে বিশাল নদী। তো একদিন ভাবে নৌকা বসে যে হালিমনে যদি যায় দেখি, এখন ও তো অনেক লাজুক বা এরকম, যদি আমি যাই দেখি যে কোনো ছেলের সাথে কথা বলতেছে বা ইটি, তাহলে আমি ওর জীবনে আর যাবো না। তা আল্লাহর কি রহমত, মানে আমি যে এটা করতাম তো আর জানে না। তা আমি আয়সা দেখে যে আমি মোনাজাত করে চোখের পানি অজরে ভাসতেছে, আর আমি মোনাজাত করে এইভাবে রাখছি মুখটা, মানে 2 হাত দিয়ে ঢেকে রাখছি। তো আমি অনেকক্ষণ পর চোখ মিলা ঘুরে দেখি যে সে চোখের পানি ফালায় আমার বলে কি, আসলে আমি অন্যায়কারী। নিজে বলতেছে যে আসলে তুমি এত ভালোবাসো আমারে, মানে অবাক হয়ে যায়। যাই হোক আমি অবাক হয়ে গেলাম। তো ওর দেখা যাই হোক ও আমার একটা বুদ্ধি শিখা দেয় যে আমার ফ্যামিলির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, হালিমান তোমার একটা কথা জিজ্ঞেস করো, তুমি মাথাটা নাড়বা। আমি আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে অনেক জায়গায় বিয়ে লেগে নেয়, চুল ফালাই দেয় যেন ওরা কি পছন্দ না করে। তো তারপরও মাথা চুল ফালাই দেওয়ার পরে ওরা পছন্দ করে ফেলায়, মেয়েরা খুবই সুন্দর দেখতে। তো দেখা যায় পছন্দ করে ফেলা, অনেক একটা বিরক্তকর না যেখানে যেখানে। তাই এখন বুদ্ধি একটা টেকনিক্যাল একটা বুদ্ধি করে যে তুমি এই কথাটা বলবা। আমি আচ্ছা ঠিক আছে, খালি মাথা ডালারবা গাছা। তো ওরা ভাই বোন আসছে, এসে বলতেছে হালিমন তোদের মধ্যে নাকি কি হয়েছে, আমার ভাসুর বলতেছে। আমি আবার ওই যে বলছে মাথা লাড়তে, উনি আবার দাঁড়ায় আমার মাথা লাড়তে বলতেছে, তাই আমি আবার মাথা লাড়লাম, কিন্তু এখানে যে কি কথা সেটা আমি জানি না। পরে শুনলাম কি যে উনি মাথা লাড়ার উদ্দেশ্য হলো আমার গর্ভের সন্তান আছে, সেটা যেন আমি তারে বলি, কিন্তু আমি কিন্তু এটা কিছুই জানি না। মানে উনি এসে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নতে আপনি মাথা নাড়বেন। হ্যাঁ, মাথা। কিন্তু আলটিমেটলি কি প্রশ্ন কি কিছু আপনি কিছুই জানি না বা জিজ্ঞেস করি না। দ্যাটস রিয়েলি টেরিবল। ওকে। হ্যাঁ, তো এখন তো তারা বলে কি আর করার, বিয়ে তো হইতেই হইব। তো বিয়ে রাজি হয়, বিয়েতে শুক্রবারে বিয়ে। এখন আমার বোনের বাড়িতেও না, ফুপুর বাড়িতে বিয়ে হবে। তা আমার চাচারা আসে, সবাই আসে, বিয়ে সব আয়োজন চলতেছে। তো এর মধ্যে লতিফ আমার যখন যেদিন বিয়ে সেদিন যৌতুকের জন্য ওর মা আগায় না, মানে ওই বাড়িতে ঠাড়া দেওয়া বসে থাকে। তো উনি তো পুরা রেডি সব, এখন রাত বিকেল 5টা হয়ে যায়। এদিক দিয়ে আমার আপা দুলাভাইয়ের অত্যাচার আছে, খুব কষ্টে আছে, কি করব দিশা পায় না। আপা আবার এক বুড়িতে একটা চেন দিব বলে চেনটা লইয়া টাকা নেয় হাতে, দুলাভাইকে দাও আমি কিনে দেবো। দুলাভাই নিয়ে আমি যাবো না, টাকাও দিব না। তারপর জিদ দেখ কষ্টে যে আমার বোনডারে তুমি শুরু থেকে এরকম করতেছো আমাদের সাথে, মানে আপার একটা কষ্ট লাগলো, আজকে মা নাই আজকে এরকম করতেছো। তারপর আবার কি করলো, একটা চাকু নিয়ে নিজের পেটে ঢুকে দিতে নিয়েছিল। দুলাভাই আবার ধরতে যায়, আপার হাতে এখন স্পটটা আছে, এটা দাগ পড়া যায় কঠিন ভাবে। তারপর যাই হোক উনি আসে, মানে আমার বিয়ের জন্য সব রেডি হয়। এর মধ্যে ওনার আসে না যৌতুকের কারণে। তো উনি দেখলাম যে আমার পরে আসলো, অনেক কষ্টে বিয়ে রাজি হলো না। আমার বয়স নিয়ে সমস্যা হয়ে গেছে, 12 বছর 13 বছরে এখন আসে না, সেই মেয়ে বিয়ে দিবে, এখন একটা পুলিশ কেস মেস আছে। তো ওনারা 18 বছর বানায় বিয়ে দিল। যাই হোক বিয়ে হইলো। তো মজার ঘটনা কি, বউ সবার আগে তো কখনো যায় না, আমি সবার আগে দূরে চলে যেতেছি শ্বশুর বাড়ি। কিন্তু তখন আমি বুঝতেছি না এটা কি, বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি সবার আগে দূরে চলে যেতেছি, সবাইকে ফেলেই, মানে আমি আগে আগে হাঁটতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটা খেলার একটা আনন্দ, জিনিসটা বুঝি না একদম। তো আসলাম ওনাদের বাড়িতে, আসার পরে তো যখন দেখলাম যে এক রুমে দিল, আমি এটা কি, এই রুমে কেন আমাকে দিবে? আমি খুব রাগ হয়ে গেলাম, না আমি এই রুমে শোবো না, আমি আপনাদের সবার সাথে শোবো। এরপর কান্না শুরু করে, আমি তো আমার আপার কাছে যাবো, এখানে তো আমি এতক্ষণ থাকবো না। যাই হোক ফুফু বাড়িতে আমাকে নেওয়ার পর এমনি এমনি আমাদের সংসার চলতে থাকে। তো উনি যখন বাইরে যায় তখন আমার প্রতি অনেক নির্যাতন হয়। আমার শাশুড়ি আমাকে প্রচুর পরিমাণ খাটায়। ওষুধ তো আমি বুঝি না, যে যেমনি বলে অমনি মন জোগানোর জন্য চেষ্টা করি, সারাক্ষণই কাজ কাম করি। কিন্তু দেখা যায় উনি ঘরে আসলে আমাকে দেওয়ার কাজ করে না, আমাকে খুব আরামই রাখে। তো এর মধ্যে আমার আপু তো বাবু টাবু হয় না, তো উনিও টেনশনে পড়ে যায় যে আমার মনে বাবু হবে না। তো 13 বছর বয়সে আমার গর্ভবতী হয়ে, যাই হোক আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দেয়। তো মেয়েটা যখন পৃথিবীতে আসলো, আসার পর আমার বোন তো পৃথিবীতে না পাইছে, তার তখন সন্তান নাই, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমাকে পালছে, আবার বাচ্চাটা পায়া সেই পাললো। তো একদিন আমি একটা কাঁচামরিচ খেতে যাই তরকারির সাথে, আপা দেয় না, কয় না আমার বাচ্চার সমস্যা হবে। আমি কি করে বালি যে তাকে চাপা দা মেরে ফেলতে লই বাচ্চাকে। হ্যাঁ কেন মরিচ খেতে দিবে না কেন, এটা কি যন্ত্রণা? মানে এটা কি, মানে ফাজলামো করছিলেন নাকি? না না, আমি বিরক্ত মনে করতেছি, আমার কাছে মেয়ে এটা মনে হয়নি।
আমার মনে হতো যে ওর বাচ্চা, এটা কিসের আমার বাচ্চা, কারণ আমি বুঝি না তো, তখন আমার 13 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো আমার আপু তো পেঁচা ধরে বাবুডার আমার একটা থাপ্পড় মারার পর আমি অনেক দূরে যাই, একটা জুতা লয়ে বাবুডার ভিক্ষা মারি, অনেক বড় একটা মানে আপনাদের ফিলটাই আসে নাই, মানে বেবি ফিলটাই আসে তা নাই। আমার আবার খালতো মনে হয় দুঃসম্পর্ক। This is true, কোনো কিছু বুঝে ওঠার আগে বিয়ে, কোনো কিছু বুঝে ওঠার আগে বাচ্চা, মানে আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হইতো এটা। মানসিক ভাবে সমস্যা মনে হ্যাঁ, হতো। আচ্ছা। যেমন ওর বাবাকে মানে আমি মানে ওর বাবার সংসারের যে ঝামেলাটা, এটাও আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হতো আমি আর পারি না। তারপর আমার একটা মেয়ে পেটে আসে আবার, তখন ওই মেয়েটা আসার পরেও মানে আমার প্রচুর অবহেলা, মানে আমার 3-4 দিন ধরে আমি খেতে পাই না। আমার বোন অনেক বাজার সদা দিয়ে পাঠায়, মিনতি দিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি কইতে পারবো না কোনোদিন আমি একটা মুরগির মাংসের টুকরা আমার পাতে দিচ্ছে। আপনার জামাই কাজ করতো সে সময়টাতে? হ্যাঁ, পরিবারে ইনকাম করতো? পরিবারে উনি ইনকাম করতো, তার একটা যে মানে কি ইলেকট্রিকের দোকান ছিল, টিভি। আচ্ছা, বুঝলাম, সে আয় উপার্জন করতো। হ্যাঁ। তো আমার ননাসটা বিদেশ থেকে আসার পর আরো নির্যাতন শুরু হয়ে যায় আমার উপরে। মনে করেন তারা সবাই একটা রুমে বসে টিভি দেখতো, আর আমি পাকের রুমে বসে রান্না করতাম। 3-4টা রুম পার হয়ে বাড়িটা একটু ভয়ঙ্কর, খুবই ভয় পাইতাম। একদিন বাচ্চাদের যখন ওনার 2 নাতনি মানে ওনার বোনের ঘরে যে ভাগ্নি 2টা থাকতো আমাদের কাছে, ওদের টিচার যখন আসতো তখন বাচ্চাদের দিয়ে আমাকে পাকের রুমে বসা রাখতো, বলতো তুই এই ঘরে আর আসবি না, বাচ্চা আমার নাতিকে পড়ার সমস্যা হয়। তা আমি বাচ্চাদের নিয়ে ওখানে বসে থাকতাম, মশার আমাদের খুব কষ্ট হতো, ওরা কান্না করে মুখ যাতা ধরতাম, বাবা কান্না করো না, দাদি বকবো। তো এরকম করতাম। তো এটা কখন আমি লতিফরে বলি নাই, কিন্তু মনে মনে আমার অনেক ভিতরে জখম হয়ে যেতেছে। তো একদিন অনেক কষ্ট থেকে আমি কি খানা দানা এরকম করে আমার প্রতিটা মানুষের কাছে যা যা একটা কয়, আমিও সহ্য করতে পারি না। মানুষ আমার এসে অনেক আদর করে, মানুষেরও মিশতে দেয় না, যা এই জীবন আর রাখুম না। তো মনের কষ্টে কি করলাম, ছাদে উঠি যে নিজের জীবন দিয়ে ফেলুম আজকে। তো ওখান থেকে লাভ দিতে চাই যে আত্মহত্যা করুন। তখন আমি ভাবি না, আমার না বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে, আমি যদি মরে যাই আজকে আমার মতো ওরা এভাবে জীবন কাটাইবো না, থাক। আসলাম নিচে, আসার পর সারাদিন কাজ করার পর আমি দুটো ভাত খেতেছি। তা এখানে আরেকটা ঘটনা, আমার বাসুরের প্রথম স্ত্রী চলে যায়, আমার শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ করে একটা বাচ্চা ফেলাই দিয়ে চলে যায়। তো এর মধ্যে আমার ভাসুরটাও আমাদের কাছে থাকে, ওই ছেলেটাও থাকে। তো ওনার ওই ছেলেটারা আমি পালি ছোট থেকে, ইসলাম। তো ওরে আমি ভাত খাইতেছি, তো ও আমার আম্মু করে ডাকতেছে। আমি এবার সারাদিন পর কাজ করে ভাত মুখে দিছি, আর আম্মুটাকে জবাবটা আমি দিতে পারি না। তো ওনারা কি করে, ও লতিফ ব্যাপার এটা ফলো করে কি করে, একটা লোহারি দিয়ে আমাকে একটা বাড়ি দেয় হাতের মধ্যে। মা ডাকতেছে শোনো না, কারণ আমার ভিতরে তো কোনো পাপ নাই। আমি ওই যে ভাত মুখে দিছি সারাদিন পর, আমার খুব ক্ষুধা লাগছে, ওদের মাটাকে আমি খেয়াল করতে পারিনি। আমি কি দেখেন আপনি আমার একটা বাড়ি দিলেন, আমি কি খেয়াল করছি? বেশি কথা কবি না, একটা বাড়ি দিল। তো আমি আবার ওই ব্যথায় কানতে কানতে অজ্ঞানের মতো হয়েছে। এর মধ্যে ওর মায়া আসে, দেখে আমি কান্দি। উনি আবার কি ওনারে বলা হয় যে আমার মারছে, উনি আবার আমার ওই ব্যথার হাতের মধ্যে টান দেয়, বলে যা ঘরের কাম করগা, এইসব নাকি আমি বাদ দে। আবার মাঝে মাঝে বোতলে কিছু পানি পুনি পাইতো, যে যেমন ওনার এই মেয়ের ঘরে নাতি পানি খেয়ে ফ্রিজের পানি ফিক্কা মেরে রাখে, ওই বোতলের মধ্যে একটু পানি থাকে। উনি কি করছে, সাথে সাথে যাই বোতলটা উঠা করে যে পরা পানি খায়, আমার পোলারের ভূত বানাইতেছে, নানান ধরনের খারাপ কথা বলে। তো ওই সময় সোনিয়া আবার বলে, ওনার মেয়ের ঘরে 2 মেয়ে, সোনিয়া মুক্তা, সোনিয়া আবার বলে নানু এই মাত্র বোতলটা আমি রাখছি, তুমি কি বলো মামিরে? চুপ থাকবি, আমি ওর খবর জানি না, এই সেই দুনিয়ার কথা বলে। অথচ ভাইয়া দেখেন আমার জীবনে তখন আমি ভুল, পাপ, অন্যায়, হিংসা আমার ভিতরে নাই তখন। ওকে, প্রিয় শ্রোতা, আজকে হালিমার জীবনের গল্প আপনারা শুনছেন। হালিমার জীবনের গল্পের অন্যতম একটি অধ্যায় হচ্ছে বিগত রমজান মাসে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড, যেখানে আমরা দেখেছিলাম যে স্ত্রী নিজ হাতে তার স্বামীকে খুন করেছে। যে রিপোর্টটি আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমরা পড়ে শুনিয়েছি, তার জীবনের অন্যতম একটা অধ্যায় আজকে এই রিপোর্টের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা খুঁজতে চাই, এপিসোডটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এপিসোড, কারণ আমরা বলি ঘটনা, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি, ঘটনার পেছনের ঘটনা, সেটা আমাদের অনেকখানি অজ্ঞাত থেকে যায়। আজকের এই ঘটনাটি গত রমজান মাসে ঘটে যাওয়া একটি জঘন্যতম হত্যাকাণ্ড। নিজ স্ত্রী কর্তৃক স্বামীকে মেরে ফেলা হয়েছিল পরকীয়া প্রেমের জের ধরে, এরকম একটা রিপোর্ট আমরা পড়েছিলাম এবং সেটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হয়েছিল। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা এবং সেই ঘটনার একটা বিশাল অধ্যায় হালিমার জীবনে, তাকে আজকে হ্যালো ঈদ 920 আমরা পেয়েছি, তার জীবনের গল্পে। আপনারা আশা করছি পুরো বিষয়টাই মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার শাশুড়ি আপনার সঙ্গে খুব অত্যাচার করছে, তারপর? হ্যাঁ, আমি যখন শীতে অনেক কষ্ট করতেছি, তো লতিফ একদিন একটা সোয়েটার আমাকে বারিন্দাতে ফিকাদা দেয়। তো ওটা দেখে ওর মা অনেক আমারে টর্চারিং করে, ও জানে না। তো ও কোনোদিন আমার নিয়ে বের হয় না। তো একদিন বের হয়েছিল, একটা ক্লিপ আমাকে কিনে দিয়েছিল। ওই ক্লিপের জন্য আমার অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, যেটা ও আজও জানে না। তো যাই হোক, ওর মা আবার ওই বাচ্চাদেরকে অনেক শাড়ি টাড়ি এনে দেয়, পড়লে বসে। ও তো আপনাকে অনেক লাভ করতো, তারপরে চেঞ্জ হয়ে গেল। প্রচুর লাভ করতো, কিন্তু শাসন করতো, লাভ দেখাইতো না।
শাসন করতো। হ্যাঁ, শাসনটা কি, আমি কখনো তার সাথে অন্যায় করতাম না, সে শাসন করার কোনো মানে লাইন নাই। আর সে আমাকে লাভ করতো কিন্তু এটা প্রকাশ করতো না। সে বলতো বউদেরকে লাভ করলে দেখাইলে এটা মাথা উঠা যায় এরা, মানে ওনার ভাইয়ের বউর লাইফ দেখে, মানে ওই যে বউ চলে যায় একজন লাভ করার কারণে, এই জন্য সে একটু অনেক কঠিন হয়ে থাকে। কিন্তু আমাকে আপনি ছাড়া তুমিও বলতে দেয় না কখনো। তো যাই হোক, এখন আমার শাশুড়ি এরকম নির্যাতন করে অনেক দিক দিয়ে। পরে আমার ননাসটা বাহির থেকে আসার পরে উনি এমন খাটান খাটায় আমাকে, যে ওর খাটান দেখে মানে আমি আর সহ্য করতে পারি না ওদের কষ্টটা আমি। তো একদিন লতিফের প্রতি ওরা একটা অবিচার করে, খারাপ ব্যবহার করে, যে আমরা নাকি অবহেলা করি বাচ্চাদের। আসলে ভুল ধারণা। তো আমার শাশুড়ি উল্টা আমার বাচ্চা চিক্ষার পরে মরে গেল, সে ধরতে দেয় না কাউরে, ধরবি না, মরে গেলে মরে যাক। তো যে মেয়েটা, আমার ননাসের মেয়েটা, ছোট মেয়েটা মুক্তা, না বললেই না, ও মারা গেছে ব্রেন স্ট্রোক করে। ও আমার খুবই লাভ করতো এবং আমি মনে ওর জন্য কিছুটা বেঁচে আছিলাম। আমি দোয়া করবো যেন বেহেশতবান হয়, মানে খুবই খুবই উপকার করতো আমাকে। তো আমার বাচ্চাটা যখন কান্না করতেছে, আমার শাশুড়ি বলতেছে ধরবি না, ওরা জন্ম দিচ্ছে তোকে খেদানোর জন্য। তো আমিও ঘরে ঢুকলাম, রুটি বানাতে 1.5 কেজি আটা রুটি বানাতে তো সময় লাগবেই। আমি তো ভালো করে, বাচ্চা মানুষ আমি নিজেই। তো বাচ্চাটা আমি রুটিটা নিয়ে এসে দেখেছি আমার বাচ্চা প্রচুর কান্না করতেছে, ও কান্না করতেছে। তো আমার শাশুড়ি পাঞ্চায়েত বাইরে চলে গেল। তাই আমি ওরা বলি, কান্না করলা কেন মা? কয় মা, নানু বলতেছে এই বাচ্চারা জন্ম দিচ্ছে তোদের খেদার জন্য, তুই এই বাচ্চা ধরবি না। তো আমি অনেক কান্না করি যে আল্লাহ, এই দুনিয়া আমার মা নাই, তুমি এমন একটা শাশুড়ি দিলা যারা আল্লাহর কাছে এত চাইলাম, এত ভালো হইব যে সেও এরকম। তো মনে অনেক খারাপ লাগে যে আমার বাচ্চাটা এইভাবে কান্দায়। তো সেই যন্ত্রণা আমার ভিতরে কাজ করতো। আস্তে আস্তে লতিফের ফ্যামিলির প্রতি আমার একটা হিট জন্ম হয়ে যায়, কষ্ট জন্ম যায়। কিন্তু কখনো প্রতিবাদ করি না কারো কাছে। কার কাছে করবো? স্বামীর কাছে বলে এটা ভালো দেখায় না, এটা আমি মনে করতাম। আর সেও এটা কি করবে, কিছু করা নাই, যৌথ ফ্যামিলি। তো উনি চলে গেলে দুনিয়ার বড় বড় কম্বল ভিজাইতো, প্রচুর কষ্ট হইতো ধুতে। আমার বোনের ঘরের কাজের মানুষ ধরতে গেলে 2 জন, সেও যে দাসীর মতো কাজ করে আসতো আমাকে খুশি করার জন্য। আমার বোনের সাথে জীবনে খেতে পারবো না, আমার বোন 1 কাপ চা ওই বাসা যেয়ে খেয়ে আসছে, দুনিয়ার জিনিস পাঠায় মিন্তি দিয়ে বাজার। কিন্তু আমার বোনে কোনো কান্না ছাড়া চোখে কিছু নিয়ে আসে না। লতিফও অতটা কেয়ার করে না আমার ফ্যামিলির প্রতি। তো যাই হোক, এরকম এরকম ভাবে আস্তে আস্তে একদিন ওর বোন আসলো বাহিরে, আসার পর ওর বোনও নির্যাতন শুরু করে দিল। একদিন আমি এমন চিৎকার দিলাম যে আমি চিৎকার ধরে রাখতে পারতেছি না, কারণ সকাল থেকে রাতের 1টা 2টা পর্যন্ত। আবার রাত্রেবেলা ওনার বোনের তেল মালিশ করে দাও, হাত পা টিপা দাও। তো আমার ভাসুর না সব ফলো করতো, ভাসুরটা খুবই আদর করতো। যখন আমার শাশুড়ি অতিরিক্ত জ্বালাইতো, বলতো মা ভালো একটা প্লেট আপনি ফুটা করেন না, আপনি আমার জীবনটা যা হয়েছে মা, ওর জীবনটা নষ্ট করেন, ওরে কষ্ট দিয়ে না আপনি। আর লতিফ কখনো এটা জানতো না, আমার বাসুর একটু ঘরে থাকতো, তো বাসুর একটু জানতো এটা। তো যাই হোক, এরকম অত্যাচার সহ্য করতে একদিন আমি যখন চিক্ষা পেয়ে গেলাম, লতিফ আস্তে করে আমার নিয়ে বের হয়ে গেলাম, বাসুর বডি নিয়ে আসতে, যে আমি জব করুম যদি ওরা না বেরেবি। এই আমরা বের হইলাম আমার জীবনে। বের হয়ে আইসা আমরা মাল সামানা সব ফালাই দিয়ে আইসা বললাম, উনি আমার নিয়ে আসলো, 2টা বাচ্চা নিয়ে আসলাম। আইসা রায়ের বাগে বাসা ভাড়া নিলাম। 5 বছর একসাথে থাকি সবাই। এই 5 বছর আমার জীবনে এই ঝড় একটার পর একটা আসি। তো সে আমাকে আলাদা করলো, আসলাম, আসার পর আমার সালার বিছনায় ঘুমাই, অনেক কষ্ট করে দিন পার করলাম। তারপর আবার রান্না করে ধুমসে রান্না করে আমার বাড়িতে দিয়ে পাঠাতো। লতিফের 2 টাকা ভাঙতে হতো না ঘরে। তো এরকম আপা সবসময় দেয়, মানুষের খুঁড়া দেয়, এক একজন এক এক রকম কথা কয়। দুলাভাইও ঝগড়া লাগলে এক একটা করে সব তো বোনের দিয়ে শেষ করতেছ। একটা মেন্টালি প্রবলেম হয় আমার, যে এরকম উনিও উপার্জন ওরকম করতে পারে না। উপার্জন ভালোই করে, সে একটু ডাবাটা বেশি খেলে, প্রচুর ডাবা খেলতো। হ্যাঁ, প্রচুর ডাবা খেলতো। ফেডারেশনের নাম আছে, উনি খেলতো এখানে। তো উনি বেশি একটা কেয়ার করতো না ফ্যামিলির দিকে, মানে সারা রাতের 1টা বাজে ঘরে আসতো। তো যাই হোক, এখন আমি বাচ্চাদের নিয়ে থাকি, আর আপা রান্না করে পাঠা দেয়, কারণ আমি কুলাতে পারি না তখন বাচ্চাদের। হ্যাঁ, ঘুমাতে উঠে তো সে আমার কোনো হেল্প করতো না, সে তো চলে যেত। আর হেল্প করা তো এটা প্রশ্নই আসে না। সে তো মনে করতো সে রাজা, মানে আমি তার বিবি হিসাবে আমি তার সব কাজ করব। সংসার করতাম কত শুধু, তার সাথে যে একটা যে মনের কথা দেওয়া নেওয়া, এটা আমার জীবনে তার সাথে হয়নি কোনো সময়। তখন মানে ওনার দিক দিয়ে কোনো সেবা আমার কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু আমার দিক দিয়ে অনেক অপূর্ণ আমার ভিতরে, কিন্তু এটা আমি কখনো বলতে সাহস পাই না। যাই হোক, তো এখন ভাড়াটা অনেক বেশি। তো এখন আমার খালতো ভাই বাড়ি কিনছে, তো ওইখানে দখল করার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে আমাদের ওই রুমটাতে আমাদের উঠায়। তো এক সাইডে তাদের অফিসের মাল থাকে, এক সাইডে আমি থাকি। ওই বাড়িটাতে 11 কাঠা জায়গার ভিতরে একটা রুম, চারপাশে বাউন্ডারি। বাড়িটা একটু ভয়ঙ্কর ভাব। বাড়িতে নাকি অনেকটা খুন হয়েছে, খুব ভয় পেতাম। বাচ্চাদের নিয়ে একেবারে এমন ভাবে, বাচ্চারা ঘুমাই গেলে এমন ভাবে থাকতাম, ভয়ে আমি কাঁপতে থাকতাম কোন আর্মিতে বসে। তো সে আসলে না, আমি কোনো যে একটা রাগ বা দেখাতে পারতাম না, ভয় পেতাম, মনেটা মনেই থাকতো। তো একদিন আপার বাসা ঝিমতেছি বসে রাতের 1টা বাজে, যে এখন আসতেছে না, এসে আমার নিয়ে যাবো। খুব কষ্ট হইতেছে, ওদিন আমার চোখের পানি অজরে পড়তেছে। তো উনি আসার পর, উনি খুব আনন্দময় মানুষ। আসার পর না গান গাই, মানে রিস্কায় উঠে গান গাইতেছে,
গান গাওয়ার পর না ওদিন কেন যেন আমার ভিতরে একটু হিট লেগে যায়, আমি একটা ধাক্কা মেরা বসি। ধাক্কাতে সে পড়ে না, সে আমার একটা থাপ্পড় মেরা বসে গাড়িতে। থাপ্পড় মারার পর যা গেল সহ্য করলাম। আসার পর ওই বাড়িতে আসলাম, বাসা আসার পর উনি বেল খুলে আমার 2টা বাড়ি মারে। তো বাড়িটা দেওয়ার পরে সে আমার দুঃখটা বোঝে না। তো যাই হোক, এইভাবে দিন যাইতেছে। লতিফ আমার সাথে বুঝতেছে না আসলে সে ভালোবাসে, বাট ভালোবাসাটা যে কিভাবে স্ত্রীকে দেখাইতে আপনার হয়। সন্তানের সামনেই অত্যাচার করে, মানে ছোট দুটো বাচ্চার সামনেই ছিল না না কোনো অত্যাচার ঘুমিয়েছিল? না, অত্যাচার বলতে কি সে ওদিনই মারছে আমাকে। সে আচ্ছা। কিন্তু গায়ে হাত তুলে যত তাও না না। না, মানে হঠাৎ করে মেরে উনি ফেলে। বিরক্ত করছে এটা, আচ্ছা। যে স্বামীর গায়ে ধাক্কা দিছো, এত বড় বেয়াদব, তুমি তো আসলে একটা বেয়াদব। এটা মনে হচ্ছে সে স্বামীর গায়ে। আর আমি যে স্ত্রী, 3টা বাচ্চা নিয়ে মানুষের পায়ের সামনে বসে থাকি, ঝিমি এগুলোতে কোনো সবাই খবর থাকে নাই। ঘুমায়, কিন্তু সে কিন্তু এটা বুঝতেছে না। ও এত রাত পর্যন্ত বসে থাকে, ও আমার ধাক্কা নিলে মারছে, আসলে কি হয়েছে সমস্যা একটু জানি বা একটু বুঝতেছে, আসলে এসব বোঝেই না ও। আর আমিও মনের কথা কখনো ওর কাছে খুলে বলতে পারি না। তবে আমার মনে একটা সবসময় একটা জিনিস কাজ করতো কি ভাইয়া, যে আমার একটা মনের মানুষ আসবে কোনো একদিন। মানে এই সংসারে থাকার পরেও আপনার ভেতরে এই জিনিসগুলো কাজ করতো? খুব পরে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। কারো কারো কান্নার আসলে কোনো শব্দ হয় না, এবং এটা আসলে বোঝানো খুব মুশকিল রেডিওতে, কারণ রেডিও মানে হচ্ছে সাউন্ড নিয়ে এখানে আমাদের খেলা করতে হয়। উনি আসলে বলছেন এবং ফুঁকে ফুঁকে কাঁদছেন, সেই জায়গাগুলো থেকে আসলে আপনাদেরকে বোঝানো খুব মুশকিল। আমি কেন যেন মনে মনে বলতাম কেউ একদিন আসবে আমার কষ্টগুলো শুনতে, কারণ বোনের কাছে বললে স্বামী খারাপ হয়ে যাবে, আর স্বামীর কাছে বলার মতো সেই এও আমার নাই। তো মনের চাপ। ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 15 বছর। 15 বছরের মতো ডিফারেন্স। যাই হোক, এখন বোনের এইভাবে দিন যেতেছে। ওই মধ্যে আমি ভাবতাম, আমি একটা অভিশাপে দিয়ে দিছি আল্লাহর কাছে বইলা, যে আল্লাহ এরা এত দূর নাও যে আমার কাছে না আসতে পারে। অনেক অজরে চোখের পানি ফালায় আমি কান্নাটা করি খুব কষ্টে থেকে। তো আল্লাহর কি রহমত, এর মধ্যে আপা রাজি হয়, বিদেশ পাঠায়, ওনাকে বাইরে চলে যায়। বাইরে যায়, যাওয়ার পরে আমি 3টা বাচ্চা নিয়ে ওই ঘরেই আসছি। তখন একদিন একটা ফকির আসে দিনের বেলা। লোকটা এমন ভাবে ঠেলে আমার ঘরে ঢুকতে চায়, আমি ভয়ে পেয়ে তার বাইর করে যাতায়াত গেটটা আটকাই দিই। কি মনে করে সেইভাবে আসে আমি নিজে যাই না, সন্ত্রাসের মতো ডাইরেক্ট। কেন যেন মনে মনে একটা কষ্ট আসে যে কেমন স্বামী এমন বাড়িতে আমার থুয়ে গেল, কার আসে। এর মধ্যে আবার তার মা আমার ঘরে আসে, আমার কাছে আসে। ওই ভাই বড় বিয়ে করে, ওই বউর সাথে মিলে না, আপনার এখানে থাকতো? এখন আমার কাছে থাকতো। হ্যাঁ, এখন সে যাওয়ার পর তো এর নির্যাতন আরো শুরু হয়ে গেল আবার নতুন করে। শাশুড়ি অনেক রকমের ঘরের মধ্যেই করে, কিন্তু কিছু করার নেই কারোর কাছে, কার কাছে বলবো। তো ওর মধ্যে আমার শাশুড়ি চলে যায় দেশে। বাচ্চার বাবা বলতেছে লতিবে বিদেশ থেকে, যে তুমি দেশে থেকে ঘুরে আসো। তো দেশে গেলাম, আর ওর মামার বাড়ি আমাকে নিমন্ত্রণ জানায়। তো উনি বিদেশ থাকে, তখন তো সবাই আদর করবে স্বাভাবিক। তো ওর মামার বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার ওই মামা শ্বশুরের 2 ছেলে 1 মেয়ে। ছেলে বড়টা বিদেশ থাকে, ছোটরা নোয়াখালী দোকান না ব্যবসা জানি না। ছোট মেয়ে মানে ওনার মেয়েটা মানে মন ভাবি বলে ডাকে, খুবই আদর করে একটা নাম দেয়, মন ভাবি। তো ও একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল, যার সাথে এখন তার বিয়ে হয়েছে আর কি। তা আমার মোবাইলটা সে সারা রাত কথা বলতো। তো মোবাইল স্বামী বিজি পেলে যে সমস্যা হবে, এটা এই যে জ্ঞানটা আমার ভিতরে ছিল না। ওকে। হ্যাঁ, ওর সারা রাত ফিস করে কথা বলতো। ওর পাশে কেউ শুইলেও কেউ শুনতে পাইতো না। তো পরে একদিন ও আমারে বলে যে ভাবি আমার ভাইয়ের লোক একটু কথা বলবেন। আমি কে কষ্ট না, আমি প্রেম করতে পারি না, আপনি একটু কথা বলুন। ও আমার পায়ে ধরে ফেলায়। ঠিক বুঝিনি, কে কাকে? মানে ভাবি মানে দবির? এই দবির নবী তো নোয়াখালী, নবীরের ছোট বোন। সে অনুরোধ করে। কাকে অনুরোধ করে? আমাকে। ভাবি, মন ভাবি, তুমি তো আমার বান্ধবীর মতো, আমার ভাইয়ের জন্য না আমি না প্রেম করতে পারি না, তুমি এক কাজ করো, ওর সাথে একটু কথা বলো। মানে নবীরের সাথে কথা বলো? হ্যাঁ, কথা বললে ও বুঝবে বন্ধুত্বটা কি। তা আমি না করি, কারণ আমার জীবনে আমি কারোর সাথে চলি নাই ওই সময়, আমি এটা ভাবার মতো না। তা আমি বলতেছি না, এটা সম্ভব না। তো আমার পা ধরে ফেলে। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তো ও কি করলো, নিজেই যে রিকোয়েস্ট কল কিভাবে দেয় তখন আমি জানতাম না, ও নিজেই কলটা দিয়ে দেয়, রিকোয়েস্ট কল। তো ওই কলটা দেওয়ার সাথে সাথে ওর ভাই ব্যাক করে, আচ্ছা ঠিক আছে দাও। তো আমি ওর অফার দিলাম যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। মানে নবীকে আপনি বলছেন যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে? হ্যাঁ, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তো ও আমার দেশটা জিজ্ঞেস করে, আমি বললাম যে তোমাদের বাড়িতে আসছিলাম, তো মিথ্যা আশ্রয় নিতে হয়েছে। ও যা যা শিখে তাই তাই। আমার গলা কাঁপতেছে, আমি বলতে পারতেছি না। ভাবি প্লিজ এভাবে বলো। তো ও যা বলছে তাই বলছে, হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কিভাবে? আমি কি আপনার বোন থেকে নাম্বার পাইছি? ছোট বোনের সাথে তো আপনার বন্ধুত্ব আছেই, আমার সাথে কি করে হয়? আমি হয়। আমি যখন ঢাকা এসে পড়বো, আমার নন্দ আমার খুব অনুরোধ করে, ওই যে আমি বলছিলাম যে বন্ধুত্ব, ওই কথারই অতটুকু, আর বলা হয় না। আচ্ছা, না এখানে আপনি আসলে
ওনার সঙ্গে বন্ধুত্ব করলে এই আপনার এই ননদকে কিভাবে হেল্প করাবে আমি ঠিক বুঝতে পারছি ও আমি বলি তো ওর কথা হলো বন্ধুত্ব কি সেটা ভাইয়া জানে না, ভাইয়া তো কারোর সাথে চলে না ফিরে না, ভাইয়া বন্ধুত্ব মানে বুঝে না। তুমি ওকে যদি- বন্ধুত্ব বোঝাতে পারলে ওর মনে একটা পারমিট করবে। তুমি একটু ফ্রেন্ডশিপ করো তাহলে সে বুঝতে পারবে, তাহলে আমি এটা খোটা দিতে পারবো, তখন ও আমার কিছু বলতে পারবে না। এটা লর বুদ্ধি, কিন্তু এইসব কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা তো যাই হোক ওই সময় আমি ঢাকায় এসে পড়ি, আসার পর ও আসার সময় আমাকে অনুরোধ করে, ভাবি প্লিজ ওই যে তুমি ফোন দিয়েছিলে আর তো ফোন টোন দাও না, একটু কথা বলো। আমি কি আচ্ছা ঠিক আছে এটা বলে ওই তোরে কি, ও কিন্তু প্রতিদিন রাত্রে ফোন দিছে, যে 2 দিন আসছিলাম দেখছে বিজি, ও ভাবছে কি আমি খারাপ মেয়ে কার সাথে যেন কথা, এদিকে কিন্তু ওর বোন কথা বলতেছে সারা রাত ওই ছেলের সাথে, যার সাথে এখন ওর বিয়ে হয়েছে। অনেকদিন পর হঠাৎ করে 4-5 দিন পর একটা ফোন আসলো ওই নবীরের, ফোন দিয়ে বলে কেমন বন্ধুত্ব করলেন, এই পর্যন্ত একবার ফোন দিয়ে আর খবর নেন না, আজকে 12টা বাজে আপনি আমার একটা ফোন দিবেন, তাহলে আমি মনে করবো আপনি একটা ভালো বন্ধু যোগ্য। আমি কাছে দেখা যাক দেবো। তো এটা বলার পর আমি ভুলে গেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব ব্যস্ত, আমার মন টন খারাপ, ভালো লাগে না। তো ওই যে এক সাইডে মাল সামানা থাকে, এক সাইডে আমার ঘর, আর পুরা বাড়িতে আমি খুব ভয় পাই। ওই সময় যদি কেউ ফোন দেয় আমার আপু, আমি খুব মানে আনন্দ পাই, মানে যতক্ষণ কথা বলা তখন মনে হয় কেউ পাশে আছে। আচ্ছা। তো ওই সময় আমার কাছে কেন জানি এটা একটা প্রয়োজনীয় মনে হয়ে গেল, ও ফোন দিছে। মানে ওর সঙ্গে কথা বলা। কেন মনে হতো যে আমার পাশে কেউ তো নাই, একটু কথা বললে আমি ভয়টা কাটবো, আমার ভয় লাগতো, প্রচুর ভয় পেতাম আমি। একাই থাকতেন বাড়িতে? একা বাড়িতে 11 কাটা বাড়ির ভিতরে, 11 কাঠার বাড়ির ভিতরে আপনি একা? একা একটা টিনসিপ বাড়িতে, চারোপাশে বাউন্ডারি। আমার বাড়িতে নাকি খুন হয়েছে। হঠাৎ করে দেখি একটা ফোন বেজে উঠলো রাতের 1টায়, ও 1 ঘন্টা ওয়েট করে, ফোন দিয়ে বলে কি কেমন বন্ধু, আজকে 6 দিন হয়ে গেল একটা কলও দেন না, আর 12টা বাজে দিয়ে বলছে হে বলো না, মাথা তো আমার নাই, কারণ আমার এর কোনো ফিলিংস নেই এর প্রতি। তো দেওয়ার পর আমি কি ও সরি ভুলেছে, তো ও অনেক কথা জিজ্ঞেস করলো, দুই একটু সুখে দুঃখের কথা বলে। হঠাৎ করে দেখি কি আমার প্রচুর ঠান্ডা লাগে, এমনি তো ফোন দিয়ে আমার একটু নার্ভাস হয়ে বলে কি তুমি হাসপাতালে যাও না কেন, আমি কি তুমি করে বলে বললো, একটু টেনশন লাগলাম, কি না তো এটা অন্যদিকে চলে যাবো, এটা তো আমার ঠাট্টা করা ঠিক না, 1 সপ্তাহ হয়েছে মাত্র, জি 1 সপ্তাহের মধ্যে ওই লক করে, আমি লক করি না। তা আমি না এটা আমার ভুলে দেওয়া উচিত, এটা সমস্যা হইব। তা আমি ওরা বলি যে নবীর একটা কথা বলি তোমাকে, তোমার লতিফ ভাই আছে না, হ্যাঁ আমি লতিফ ভাই ওয়াইফ, আমি কয় গাছের থেকে শুটকি মানে তুমি আমার হালাইলে ভাবি, আর জীবনে আমি তোমার ভাবি বলুম না, খুব কষ্ট পেয়ে যায় কথাটা। তো 1 সপ্তাহের মধ্যে তো তোরটা কথা হয় না, ওর দিকে ও মনে মনে অনেক কিছু ভাইবা নেয় আর কি। তা আমি ওরা বললাম যে দেখো এটা সম্ভব না, তুমি আমার বন্ধু আছো, বন্ধুই থাকবা। ফান্ডারে না আমি ওদের কাছে আবার বলি, ননাসা শাশুড়িরে আচ্ছা ব্যাপারটা বলি, ওনারা আবার কি করে, ওরাই আমার ওর সাথে মিশাইতে চায়, কিন্তু ওরা যেটা টেকনিক্যাল বুদ্ধিগত সেটা আমি আর বুঝি না। তো ওরা আমার ওর সাথে খালি মিশাতে চায়, বা তুমি ফোন দাও না কেন, মিশাতে চাই মানে কি, মানে কথা বলতে বলে যে তুমি নবীর একটু খবর লো না কেন, আমার ননাসে বলতেছে, তখন ওরা আমার কাছে থাকে, ওর হাজবেন্ড নিয়ে আমার কাছে বেশিরভাগ বেড়ায় আমার কাছে। তা আমার শাশুড়ি একটু ফোন দেওয়া কইস, তো আমার লাগে একটা শ্রোতা নিয়ে আসতে সুপারি কাটতে, সে কি কি জানি বলতেছে আরো। তাই আমি আবার উপলক্ষে ফোন দিলাম, কারণ ফ্যামিলি তো জানি সাপোর্ট। এখন কি করলো ওরা, আমরা একটু বেড়াতে গেছি দেশে, গেছি পরে কি করলো সবাই দেখে ওরা আমার একটা প্যাচ দিয়ে ফেলতেছে, আর ও অনেক লাজুক একটা ছেলে, না বললেই না, আমিও খুব লাজুক, ও লাজুক। আমি কি করলাম ওরা বললাম নবী দেখো দেখো এই ঘটনা, ও বলতেছে হ্যাঁ হালিমান আমরা আর কথা বলবো না, কিন্তু কথা না বললে কি হইব, এটা মানে আমার একটা ব্রেনটা আঘাত করতেছে। এরা সবাই প্রতিদিনের ঝগড়া হয় একটা নিয়ে, এরা আমার ওটা উঠে দেয়, আমি কিন্তু এর সাথে কথাও বলতেছি না, চলিও না। এরপরে আমার না একটা মেন্টালি প্রবলেম হয়ে যায়, যেমন আমার ননাসে জামাই ঘরের মধ্যে করে মারামারি, ঘরের মধ্যে খুব একটা ঝগড়া মগড়া করে, এগুলো দেখলে না আমার খুব ভয় কাজ করতো, আমি কাঁপতাম, কার কাছে বলবো মনের কথা কেউ তো নাই। পরে এরা কি করলো একদিন আমার সহ মানে বিরক্ত করতেছে, আমি পারি না ঘরতে বেরিয়ে যাই, এমন অবস্থা বাচ্চাদের নিয়ে আমি আর পুলিতে পাই না। এর মধ্যে আমি কি করলাম অসুস্থ হয়ে গেলাম, এমন অসুস্থ হলাম যে আমার হাসপাতাল ভর্তি করতে হয়, আমার ব্রেনটা অ্যাটাক করে, যে এটা কি করলো আমারে, এটা তো ভালো একটা সম্পর্ক, এটা কিন্তু খারাপ কিছু না। আমি ওর সাথে 2টা কথা নেলে বলছি, পরে আমার ছোট ভাই খারগাছের থেকে, যে আমার ওই যে বললাম আমার ওই মার ঘরে আমার ভাই বোন খুবই, ওই ভাই আবার আইসা দেখে আমার এই অবস্থা, আমার কুলে নিয়ে সিনজিতে করে হাসপাতাল ভর্তি করে। হাসপাতাল ভর্তি করার পর আমি খালি একটা চিৎকার দিই, নবী তুই একবার আয়, আইসা বইলা যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, প্লিজ তুই বল। তো আমি না আর জীবনে কারোর সাথে মিশতাম না, মানে ওই সময় আর কারোর সাথে মিশবো না, একটা প্রমিস করে এলাম জীবনে যে দুঃখের সাথে কথা আমি আর কারোর সাথে বলবো না। এটা কিন্তু লতিফ যাওয়ার 6 মাস পরের ঘটনা। 3টা বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, শাশুড়ির জ্বালা, ননসের জ্বালা আমি আর সহ্য করতে পারি না, আমার ভিতরে দেখি যে ধৈর্যের বাইরে চলে যেতেছে। তখন আমি আস্তে আস্তে বিছনায় অসুস্থ হয়ে গেলাম। কিভাবে একা একা চলতে থাকি, 5 বছর চলে যায় আমার জীবনে এইভাবে, এই কষ্ট বুক করতে করতে। 5 বছর লতিফ আর আসে না, লতিফ এমনি আমার সাথে কথা বলে, লতিফ আবার যথেষ্ট আমাকে বিশ্বাস করে, ও বলে পৃথিবী একদিকে, আমার হালিমনের বিশ্বাস আমার একদিকে, ও একটা পবিত্র ফুল আমার কাছে, কে কি করলে আমার দেখার বিষয় না। ও সবসময় একটা কথাই বলতো, 10-এ 10 কথা বলবো, আমি এক কথাই বলবো, আমার হালিমন সত্যি, আমার হালিমন পবিত্র, ওর কথা একটা ছিল। তাই আমি এটা জানতাম, কিন্তু লতিফে আমার সাথে কখনো বুঝাতো না যে আমার সে ভালোবাসে, সবসময় একটা অ্যাটাক করে যেত আমার ব্রেনটে। আমি কি দেখো এই বাড়িতে তো আমি আর থাকতে পারুম না, এরা বিল্ডিং উঠাইবো, আমি বাসা ভাড়া নিতে পারি, আমি কি করুম, যাও তাহলে বাসা ভাড়া, অনেক কান্দে কেটে আমি 5,000 টাকা রাজি করালাম এর মাসে দেওয়ার জন্য,
তো নিলাম একটা বাসা। তো সেও যখন ছিল তখন খরচটা কমই দিয়ে করা যেত, কিন্তু সে যখন চলে গেছে তখন খরচ আস্তে আস্তে বাড়তেছে, ছেলে মেয়ে বড় হইতেছে, কিন্তু সে এটা বুঝে না। সে ডাক্কা দেয় আপার দিকে, আপা ডাক্কা দেয় তার দিকে। তো পড়লাম নি বিপদে একটা। তো একদিন আপার বাসায় গেলাম, যা দেখি ভাই বিশাল বড় একটা মিলাদ হইতেছে। আচ্ছা। আমার বলে নাই। তো আমি যাই দেখি কি ঘর ভরার জিনিসপত্র মাল সামানা। আমি কে আপারে কি কই, মিলাদ দেবো তুই জাগা বাসায়। আমি কে আপা আমি যামকে, কত দুলাভাই দেখলে ঝগড়া লাগে দিব, তুই জাগা, আমি খাবারটা আগে আগে পাঠাই দিমনি। তখন একটা কেমন লাগে যে আমি ওই খানার যোগ্যটাই সব, এখানে থাকাটা যোগ্যটা আমার নাই। আমার 3টা বাচ্চা লয়ে আমি এত আশা করি, মানে আমার কাছে নাই। ওদিন এত কষ্ট লাগছে, পৃথিবীটা লয়ে আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে। সবাই কেন আমার সাথে এরকম ব্যবহার করে, রাইট? তো রাস্তাতে যখন হাঁটি তখন ভাবলাম জীবনে একটা বন্ধুত্ব মুখের দিকে তাকাইছিলাম যে যেভাবে হোক নবীর আমার একটা ভালো বন্ধু হইব। তখন দেখলাম সে আর সবার মতো। আর আমার বোন, সেও আমার মনের কথা বোঝে না। আজকে তার ঘরে মিলাত, আমার যোগ্য হয় না দাওয়াতের। আমার বাচ্চারা আমার দিকে তাকালে না কান্না করে দিত, মা তুমি কান্না করে কেন। বাচ্চারা চিৎকার পারে কানতো, একসাথে 3 জনে কানতাম, 4 জনে। ওই ঘরে কেউ নেই যে আমার কান্দন, আমার বাচ্চারা শুনতাম, বাচ্চাদের কান্দন আমি শুনতাম। ওদের কান্দন দেখে আমি থাইমা যেতাম। কান্না অনেক আসতেছে, কিন্তু আমি কান্দতাম না ওদের দিকে তাকাইয়া যে বাবা তোমরা কান্দো না, আমি এমনি কাঁদতেছি। ওরা সবসময় দেখতাম আমি কান্দে, এই পর্যন্ত ওরা এখনো দেখে যে আমার চোখে পানি ছাড়া কিছু নেই। তো ও আমার বাচ্চা বড় মেয়েটা একটু মাশাআল্লাহ আল্লাহর বান্দা, খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার ভাই, না বলে না। আমার মেয়েকে এলাকায় এখনো কেউ ভালো করে চেহারা দেয় না, এবং 14 বছর বয়স চলতেছে। খুবই লক্ষ্মী, এবং ইংলিশ মিডিয়াম পড়ে, 7-এ পড়ে। খুবই 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 লক্ষ্মী। তো তখন তার বয়স চলতেছে 10 বছর। তো সে আমার একটা বন্ধুর মতো ছিল তখন থেকেই, আমার খুবই লাইক করে, খুবই ভালোবাসা। তো সে দুলাভাই যখন না থাকতো, ব্যবসা যাইতো, তখন আপার কাছে থাকতো। দুলাভাই আসা রাখতো, আবার আমার কাছে এসে পড়তো। না বললেই না, আমার মেয়েটা আমার মতে একটা হয় যে টাকার অভাবে আজকে আমার বোনের কাছে তার থাকতে হয়, বা বোনের টান তো থাকে। দুলাভাই আশা রাখতে আবার আমার কাছে আইসা পড়তো, মানে আইসা পড়তোই। তো এটা তো তার জীবন একটা কষ্ট, আমি জানি। এটা সব তার ভিতরে একটা বোমের মতো জন্ম হয়ে রয়েছে। এটা আমি বুঝতাম, বুঝলেও কিছু করার নেই আমার, কারণ আমি অসহায়, আমি কোন দিকে যাবো, এইটা আমার কুলাইতে পারি না। তখন আমি বললাম হে আল্লাহ, এমন একটা মানুষ আমার জীবনে দাও যে শুধু আমার কষ্টগুলি শুনবে। এটা বইলা বইলা ঘরে আসলাম। যাই হোক, গেল অনেকদিন হলো। রাস্তাঘাটে এমন পানি যে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আমার বহুত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি খুব অসুস্থ থাকি, আমার শ্বাসকষ্টের সমস্যা। আর পেটের মধ্যে একটা রোগ দেখা দিছে, যেটা পানির মতো, পোল্টার মতো। এটা আস্তে আস্তে খালি বড় হইতেছে আমার পেটে। হুম তো এখন এটাও আমি কারো বলতে পারি না, কারে বলুম, কেউ তো হেল্প করবো না আমারে। তো এটা আস্তে আস্তে ভিতরে রোগটা বাড়তেছে, আর আমি আস্তে আস্তে নিঃশক্তি হয়ে যেতেছি, কারো বলতে পারি না। তো রাস্তাঘাটে প্রচুর পানি। তো এখন আমি ভাবতেছি যে বাচ্চা হলে এত দূরে আসা যাওয়া আমার অসুস্থ হলে অসম্ভব। তো ওই বাসাটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর 5,000 টাকা দাম